নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আগামী 10 জুলাই রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি বিজেপির দখলে ছিল, একটি তৃণমূলের ছিল। তো প্রশ্ন উঠেছে যে বিজেপি কি তার কিছুটা শক্তি বিধানসভা পুনরুদ্ধার করতে পারবে? মানে এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি বিধানসভা বিজেপির ছিল, একটি তৃণমূলের ছিল। বিজেপির 3 বিধায়ক দল ছেড়ে তৃণমূলে চলে যাওয়াতে তারা লোকসভা কন্টেস্ট করায় তাদের বিধায়ক পদ ছাড়তে হয়, সেই কারণে 3টি খালি আসনে নির্বাচন হচ্ছে। এবং মানিকতলায় সাধন পান্ডে মারা যাওয়ায় মন্ত্রী ছিলেন, সেই আসনে নির্বাচন হচ্ছেন। এখন যে রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন যে বিজেপি কি এই 3টে আসন জিতে বিধানসভা তার শক্তি কিছুটা বাড়াতে পারবে, নাকি তার যে ক্ষয় হয়েছিল সেই ক্ষয়টাই তার থেকে যাবে? এই নিয়েই হচ্ছে চর্চা শুরু হয়েছে। এখন যেটা বলা সেটা হলো যে লোকসভা ভোটের আগে বিজেপির যে উন্মাদনাটা ছিল, লোকসভা ভোটে ফল বেরোনোর পরে ফল খারাপ হওয়ায় রাজ্যে, মানে তারা যেভাবে আসন সংখ্যা বাড়বে ভেবেছিল বা তৃণমূলের থেকে বেশি আসন পাবে ভেবেছিল, সেই অবস্থাটা না থাকায় স্বভাবতই হচ্ছে বিজেপি শিবির কিছুটা ম্রিয়মান, কিছুটা হতাশা কর্মীদের মধ্যে আছে। এবং তার পাশাপাশি যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে বিভিন্ন রাজ্যেই ঘটেছে, যখন এরকম ধরনের উপনির্বাচন হয় বিধানসভাতে, সেক্ষেত্রে শাসক দল কিছুটা সুবিধা পেয়ে থাকে। কারণ যেহেতু ওই নির্বাচনগুলোতে বা ওই আসনে বিরোধী দলের বিধায়করা জিতলে সরকার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা যদি না থাকে, সেক্ষেত্রে মানুষ সেখানে শাসক দলের প্রতিনিধিকেই নির্বাচিত করে। কারণ হচ্ছে পরিষেবা এবং উন্নয়নের প্রশ্নে কিছুটা সুবিধা হবে শাসক দলের বিধায়ক থাকলে, সেই কারণে শাসক দল কিছুটা সুবিধা পেয়ে থাকে উপনির্বাচনগুলোতে বিধানসভায়। এটা আমাদের রাজ্যে যেমন ঘটেছে তেমন হচ্ছে অন্য রাজ্যেও ঘটেছে, এটাই একটা ট্রেন্ড। তো আমি আসছি আজকে যে 4টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে, উপনির্বাচন, সেই 4টিতে কি অবস্থায় রয়েছে আমি সমীক্ষার কথা বলবো না, আমি বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল যারা লড়াই করছে তাদের অন্দরমহলে যেসব চর্চা হচ্ছে বা তারা কি মনে করছেন বা কি তারা দাবি করছেন তার উপরই দাঁড়িয়ে আমি আপনাদের বলছি। মানিকতলা কেন্দ্রে উপনির্বাচনে সাধন পান্ডের জায়গায় তার স্ত্রী শক্তি পান্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরোধী দলে বিজেপির সেই কল্যাণ চৌবে রয়েছেন, যিনি 2021 সালে সাধন পান্ডের সঙ্গে লড়াই করেছিলেন, এবং সিপিএম এর রয়েছেন রাজীব মজুমদার। সদ্য লোকসভা ভোটে মানিকতলা বিধানসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন বিধানসভা ভিত্তিক ফলাফলে, কিন্তু সাধন পান্ডের মতো তিনি মার্জিন পাননি। তবে এবার বিধানসভা উপনির্বাচনে যে বিজেপি বা সিপিএম এর থেকে অনেকটাই এগিয়ে গেছে তৃণমূল, কারণ লোকসভা ভোটের সময় সুদীপ ব্যানার্জি নির্বাচনের সময় কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল তৃণমূলের দলের মধ্যে, বিশেষ করে মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে। তৃণমূল সেই ক্ষতটা মেরামত করার চেষ্টা করেছে, ভোটের আগেও কিছুটা করেছে, ভোটের পরেও করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তো এবার তৃণমূল অনেকটাই হচ্ছে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, এবং তৃণমূলের দাবি যে বা বিজেপি অনেকটাই প্রচারের দিক থেকে বা সব দিক থেকে পিছিয়ে রয়েছে, কারণ সদ্য নির্বাচনে তারা হেরেছে উত্তর কলকাতাতে, এবং মানিকতলা সেগমেন্টও তারা হেরেছে। প্লাস হচ্ছে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী অনেক জনপ্রিয় ছিল, তাপস রায় ছিলেন প্রতিদ্বন্দ্বিতা করে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করার পরেও মানিকতলাতে সেগমেন্টে সুদীপ ব্যানার্জি জিতেছেন। এবং তৃণমূলের লোকজনের দাবি যে তারা এবার বিধানসভায় যে মার্জিন পেয়েছে সেই মার্জিনের অন্তত 4-5 গুণ বেশি মার্জিনে তারা জিতবেন, এরকম একটা অবস্থায় রয়েছে। বিজেপি কোনো অবস্থাতেই জিতবে বলে তারা দাবি করছেন না, কিন্তু তারা বলছেন যে লড়াই হবে ভালো। তো এরপর আসি বাগদা কেন্দ্রে। বাগদা কেন্দ্রে সেখানে বিনয় বিশ্বাস লড়ছেন বিজেপির, এবং তৃণমূলের তিনি ঠাকুরবাড়ির প্রতিনিধিকে দেওয়া হয়েছে টিকিট। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, মানে ঠাকুরবাড়ির সদস্য, তার কন্যা মধুকন্যা ঠাকুরকে তৃণমূল প্রার্থী করেছে। কংগ্রেসের অশোক হালদার রয়েছে প্রার্থী, বিরোধী বাম কংগ্রেস জোটের। তো সেখানে যেটা হয়েছে যে বিনয় বিশ্বাসকে নিয়ে স্থানীয় বিজেপিতেই অনেক গোলমাল রয়েছে। বিনয় বিশ্বাস হচ্ছে শান্তনু ঠাকুরের প্রার্থী বলেই পরিচিত, তাকে বাগদায় দাঁড় করানো হয়েছে। কিন্তু বিজেপি সেই গোলমালে যেটা হয়েছে যে দলের একাংশ বিরোধিতা করা শুরু করে, একজন প্রার্থীকেও দাঁড় করানো হয়েছে, সেই প্রার্থীর হয়ে প্রচার বা তাকে সমর্থন করা বিজেপির স্থানীয় 2 কার্যকর্তাকে বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে দল থেকে। তো এরকম একটা অবস্থাতে লড়াই। প্লাস হচ্ছে তৃণমূলের যে প্রার্থী সে তো তরুণ প্রার্থী, অল্প বয়সী মেয়ে মধুকন্যা ঠাকুর, শিক্ষিতা, তিনি প্রচুর ছুটোছুটি করেছেন, এবং ঠাকুরবাড়ির প্রতিনিধি বাগদাতে প্রচুর মতুয়া সম্প্রদায়ের ভোট আছে। তো এবার লোকসভা ভোটে সেখানে বিজেপি 20,000-এর বেশি মার্জিনে এগিয়েছিল, কিন্তু তৃণমূল দাবি করছেন যে
বিধানসভায় চিত্রটা উল্টে যাবে। খুব অল্প মার্জিনে হলেও হচ্ছে মধুপর্ণা ঠাকুর বেরিয়ে যাওয়ার জিতে যাওয়ার চান্স রয়েছে, এরকম একটা দাবি তৃণমূলের মধ্যে থেকে করা হচ্ছে। যদিও বিজেপি বলছে যে লোকসভা ভোটে যে মার্জিন ছিল সেই মার্জিনের থেকে কিছুটা মার্জিন কমলেও তারা এই আসন ধরে রাখতে পারবে। যতই দলের মধ্যে বিরোধ থাক, আসলে সিম্বলে ভোট হবে। এই হচ্ছে বাগদা যে ফিচার। তো এরপর আসি রানাঘাট দক্ষিণ কেন্দ্রে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির হয়ে মনোজ কুমার বিশ্বাস তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কৃষ্ণনগরের বাসিন্দা, সেই কারণে স্থানীয় বিজেপির মধ্যে একটু ক্ষোভ রয়েছে। তৃণমূলের হয়ে যিনি বিজেপি ছেড়ে চলে গিয়েছিলেন তৃণমূল এবং লোকসভা ভোটে হেরেছিলেন, সেই মুকুটমণি অধিকারী, তার পুরনো আসন। এই আসনে 21 সালে তিনি বিধায়ক হিসাবে জিতেছিলেন, বিজেপি বিধায়ক হিসাবে। মুকুটমণি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি এই সেগমেন্টে লোকসভাতে প্রায় 37,000 ভোটে এগিয়েছিল। তো মুকুটমণি অধিকারী সঙ্গে বিজেপির কিছু লোক রয়েছেন, যেহেতু তিনি যে সদ্য দল ত্যাগ করেছেন লোকসভা ভোটের ঠিক মুখে মুখে, এবং তারপরে লোকসভা ভোটে দাঁড়িয়ে পরাজিত হন জগন্নাথ সরকারের কাছে। বিজেপির কিছু লোকজন বা কিছু ভোট তার আছে, তৃণমূলের ভোট আছে, তথাপি অনেকেই মনে করছেন যে যেহেতু দল বদলু তিনি, দল বদলুদের সাধারণত মানুষ খুব একটা পছন্দ করেন না, এবং এখানে মতুয়া সম্প্রদায়ের আধিক্য বেশি রানাঘাটে। যে দুই প্রার্থী মতুয়া সম্প্রদায়ের, কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ এই যে মুকুটমণির অধিকারীর এই দলবদলকে সমর্থন করবেন না, এরকমই একটা আশা বিজেপির। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল যতই জোর গলায় প্রতিদ্বন্দ্বিতার কথা বলুক, এখানে অ্যাডভান্টেজ বিজেপি, এবং লোকসভা ভোটে তার যে 37,000 ভোটের যে মার্জিন, সেটা বেশ বড় মার্জিন। সেই হিসাবে বিজেপির প্রার্থী অনেকটাই এগিয়ে, এবং মুকুটমণি যতই তৃণমূলের সিম্বলে দাঁড়াক বা বিধানসভা ভোটে শাসক দলের প্রার্থীরা একটা অ্যাডভান্টেজ পায়, সেই অ্যাডভান্টেজ পেলেও এখানে বিজেপিকে রানাঘাট দক্ষিণে হারানো বেশ কঠিন। এটা তৃণমূলের লোকজনও মনে করছেন যে মুকুটমণি তৃণমূলের ভোট পেলে বা বিজেপির একাংশের ভোট পেলেও মুকুটমণির পক্ষে জেতা কঠিন, কারণ এখানে বিজেপির অনেকটা ভালো ভোট আছে, এবং সেই ভোট মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে, সেই ভোট বিজেপির বাক্সে গেলে লোকসভা 37,000 মার্জিন না হলেও অন্তত খুব ভদ্রস্থ মার্জিনে বিজেপির জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি রায়গঞ্জ আসনে। রায়গঞ্জে হচ্ছে কৃষ্ণ কল্যাণী, যিনি গতবার 21 সালে বিজেপির হয়ে জিতেছিলেন, তিনি লোকসভা ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার ফলে আসনটি তিনি বিধায়ক পদে পদত্যাগ করেন এবং আসনটি খালি হয়। কৃষ্ণ কল্যাণী এখানে লড়ছেন। এখানে তৃণমূলের বিজেপির পক্ষে লড়ছেন মানস ঘোষ, এবং কংগ্রেসের প্রার্থী রয়েছেন মোহিত সেনগুপ্ত। তো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে যে বিজেপির প্রার্থীকে নিয়েও ক্ষোভ রয়েছে, কারণ মানস ঘোষ বছরখানেক আগে বিজেপিতে যোগদান করেছেন। তিনি আগে তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, এবং যে রায়গঞ্জ কেন্দ্রের যে লোকসভায় যে সাংসদ কার্তিক পাল, তিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত। তো কার্তিক পালের যে সুপারিশেই এই মানস ঘোষ বা শুভেন্দু অধিকারীও মানস ঘোষকে চেনেন, কারণ তিনি যত পুরনো তৃণমূল। তো সেই কারণেই হয়তো মানস ঘোষ টিকিট পেয়েছেন, তাই নিয়ে স্থানীয় বিজেপির মধ্যে ক্ষোভ রয়েছে। সেখানে বিজেপির জেলা সভাপতি এবং জেলা যুব মোর্চার সহসভাপতি, তারা এই মানস ঘোষের নাম ঘোষণা হওয়ার পর তারা পদত্যাগ করতে চেয়ে চিঠিও পাঠিয়েছিলেন, কিন্তু তাদের সেই পদত্যাগ গৃহীত হয়নি। পরে অবশ্য রাজ্য কমিটির নির্দেশে জেলা সভাপতি তিনি প্রচারে নামেন। তো সেখানে একজন প্রার্থীকে দাঁড় করানো হয়েছে, যেখানে বিজেপির কিছু নেতা কর্মীরা সেই প্রার্থীকে সমর্থন করছেন, নির্দল প্রার্থীকে। তো এই নিয়ে বিজেপির একটা ভিতরে একটা অন্তর্দ্বন্দ্ব রয়ে গেছে প্রার্থী নিয়ে। কিন্তু রায়গঞ্জে 46,700 ভোটে লোকসভাতে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে, সেই মার্জিনটা অনেক বড়। কিন্তু তৃণমূল প্রার্থী যেহেতু কৃষ্ণ কল্যাণী, তার একটা প্রভাব রয়েছে রায়গঞ্জে, বিধায়ক হিসাবে তার একটা জনপ্রিয়তাও ছিল, এবং তিনি মানে রায়গঞ্জের বড় ব্যবসায়ী, এবং রায়গঞ্জের বিভিন্ন সমাজসেবামূলক কাজে তার একটা অংশগ্রহণ রয়েছে। সেই জন্য রায়গঞ্জে তিনি যথেষ্ট জনপ্রিয়, এবং লোকসভা ভোটে কিছু শহরাঞ্চলে নির্বাচনী প্রচার বা নির্বাচনী কাজকর্ম নিয়ে কিছু তৃণমূলের মধ্যে অসন্তোষ ছিল, সেগুলোকে অনেকটাই তিনি মেরামত করেছেন এই ভোটে লড়তে নেবে। অনেকেই মনে করছেন যে কৃষ্ণ কল্যাণীর কাছে 46,000 47,000 মার্জিনটা ব্যাপার না, যখন তিনি বিধানসভায় লড়তে নেমেছেন তিনি আসন জেতার ব্যাপারে অনেকটাই লড়াইয়ে থাকবেন। এবং রায়গঞ্জে তৃণমূলের যে জেলা সভাপতি তিনি যে কানাইলাল আগরওয়াল, তিনি বলেছেন যে
ওই মার্জিন কিছু ব্যাপার না, কারণ হচ্ছে 19 সালে কালিয়াগঞ্জে 57,000 ভোটে বিজেপি এগিয়েছিল, কিন্তু বছর শেষে যখন উপনির্বাচন হয় সেখানে তৃণমূল 3,500 ভোটে জিতেছিল। তাই তারা এবার জিতবেন বলে আশা করছেন, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী জিতবেন বলে আশা করছেন। তো অনেকে বলছেন যে রায়গঞ্জে সংখ্যা বা সংখ্যা তত্ত্বের দিক থেকে বিজেপি অনেকটা এগিয়ে, কিন্তু বিজেপির ভিতরে অন্তর্দ্বন্দ্ব বা রায়গঞ্জের প্রার্থী তৃণমূল প্রার্থী যেহেতু কৃষ্ণ কল্যাণী, তাই কৃষ্ণ কল্যাণী অনেক হিসেব এদিক ওদিক করে দিতে পারেন। সেই হিসাবে কৃষ্ণ কল্যাণী যে শেষ মোমেন্টে ফটো ফিনিশে বা ট্রাম্প কার্ড বার করে তিনি জিতে যাবেন না সেটাকেও বলতে পারছে না। তাই এখানে এক্ষুনি বিজেপি অ্যাডভান্টেজ বলা যাচ্ছে না, লড়াই আছে। যেহেতু প্রার্থী কৃষ্ণ কল্যাণী, সেই জন্যই অনেকে মনে করছেন যে শেষ মুহূর্তে চমক দিয়ে কৃষ্ণ কল্যাণী জিতে যেতে পারেন। আর সংখ্যাতত্ত্বের বিষয়ে দেখতে গেলে বিজেপির দাবি যে তারা যেহেতু লোকসভাতে 46,700 ভোটে এগিয়েছিলেন, সেই হিসাবে তারা এই আসন জিততে পারেন, এইরকমই বিজেপির তরফে দাবি করা হচ্ছে। এখন জানি না এই 4টি আসনে ফলাফলের আপনারা ওখানে কি অবস্থা, আপনাদের তার একটা আভাস ইঙ্গিত দিলাম। এবার আমাদের ফলাফলের জন্য 10 তারিখের ভোট এবং 14 তারিখে ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে বিজেপি যে বিপর্যয় লোকসভা ভোটে তাদের হয়েছে সেটা কাটিয়ে উঠে ভোটের দিন তারা সেইভাবে মাঠে নামতে পারেন, কারণ প্রচারে অনেকটাই হচ্ছে বিজেপি লোকসভা ভোটের থেকে পিছিয়ে রয়েছে, কারণ কিছুটা কর্মীরা হতোদ্যম হয়ে পড়েছেন লোকসভা ভোটে ফলাফলের পরে। যদিও যে 4টি আসনে নির্বাচন হচ্ছে তার মধ্যে বিজেপির যে 3টি আসন রয়েছে, 3টি লোকসভা আসনই বিজেপি জিতেছে, সেই দিক থেকে সেই আসনগুলি তাদের হারা আসন নয় এবং 3টি বিধানসভাতেই বিজেপি লোকসভাতে এগিয়ে আছে। সেই নিরিখে বিজেপির 3টি বিধানসভা আসনই আসাটা অনেকেই মনে করছেন যে আসতে পারে, এটা খুব ভুল দাবি নয়। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু বিধানসভা উপনির্বাচন, তাই অনেক সময় অনেক হিসেব উল্টে গিয়েছে। এখন দেখা যাক যে হিসেব উল্টে যায় নাকি বিজেপি যেটা দাবি করছে বা তাদের সংখ্যাতত্ত্বের যে পরিসংখ্যান যে যা বলছে তাতে তারা আসন ধরে রাখতে পারে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।